ও কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে একটা সুখবর আছে। তোমাদের এই ভাইয়ের যেই চ্যানেলটা সেটা এখন মনিটাইজেশন হয়ে গেছে। আর হ্যাঁ, যদি তোমাদের সামনে কোনো অ্যাড আসে তাহলে সেটা স্কিপ না করলে ভালো হয়। আর চাইলে স্কিপও করতে পারো। কিন্তু হ্যাঁ, এখন থেকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করবে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো জায়গায় শেয়ার করলে আমার জন্যই একটু ভালো হয়, এই জন্য বলতেছি আর কি। আর আজকের ভিডিওটা একটু মজা হবে, চলো শুরু করা যাক। আজকের ভিডিওটার কাহিনী হলো একটা মৌমাছির জগৎকে নিয়ে, লাইক ফেয়ারি টেলস। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই মেইন ক্যারেক্টার অ্যাপোলো জঙ্গলের মধ্যে দিয়ে একাকী ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে কারো গানের আওয়াজ পায়, যার নাম ছিল জবিতা। সে খুব ভালো গান গাইছিল। অ্যাপোলো তাকে দেখতে নদীর তীরে গেলে সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখন সেও সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, আর এই বৃষ্টি এড়াতে সে দ্রুত একটি ঘরে লুকিয়ে রাত কাটায় সেখানে। এর পরের দিন সকাল হয় এবং আমরা একটি মৌমাছির বাসা দেখতে পাই, যার মধ্যে একটি রানী রয়েছে। তিনি তার প্রিয়জনদের যত্ন নিচ্ছিলেন। সবাই তার রজন্ত জয়ন্তী উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এই সব তার স্বপ্ন ছিল না, আর এটা তার শখও ছিল না। সে একটি সাধারণ মৌমাছির মতো বাঁচতে চেয়েছিলেন। সে তার ইচ্ছায় তার জীবন কাটাতে চাইছিল, কিন্তু রানী হিসাবে তাকে এসব করতে দেওয়া হয়নি। তিনি তার জন্মদিন ছাড়া এই প্রাসাদ থেকে ছেড়ে যেতে পারে না, কারণ তার অনেক দায়িত্ব রয়েছে। এর মানে বুঝছো তো, সবকিছু থাকলেই তুমি স্বাধীন হয়ে যাও না, পাওয়ার থাকলেই সবাই খুশি হয় না। তাই আমরা যেমন তেমনই ভালো। এই বাসার সবচেয়ে বিশেষ জিনিসটি ছিল তাজা মধু দিয়ে তৈরি একটি জেলি, যা ছিল তাদের সমস্ত রোগের সমাধান। এখন এই দৃশ্যটি কেটে অ্যাপোলোকে আবারও দেখানো হয়। সে এসেছিল এই মৌমাছিদের বাসায়, এখন আমরা তা দেখতে পাচ্ছি। সবাই যখন তাকে দেখতে পায়, সে এলাকার মানুষের কাছে নিজেকে একদম একটা অনেক ভালো জাদুকর হিসাবে পরিচয় করিয়ে দেয়। সে এখানকার মানুষের কাছে ছোট ছোট জাদুও দেখায়, আর এভাবেই রানীর রজন্ত জয়ন্তীর উদযাপনের কথা সে জানতে পারে। এটি জেনে সে সিদ্ধান্ত নেয় যে সে রানীর রজন্ত জয়ন্তীতে তার প্রতিভা দেখাবে সবার সামনে। কিন্তু এইসবের মধ্যে অনেক সময় ছিল, কিন্তু সে অপেক্ষাই করতে পারছিল না। সে এখানকার মানুষদের কাছে তার প্রতিভা দেখাতে শুরু করে, যা সে খুব ভালোভাবে করছিল। যেমন এক পায়ে দাঁড়িয়ে এক পায়ে নাচ। রানীও তাকে দেখতে জানালায় আসে, কিন্তু সব লোক তো আর তাকে পছন্দ করে না। কিছু কিছু লোক তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। তখন সবাই ঠাট্টা করছিল। তার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে যায়। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং তার পারফরমেন্স দিয়েও সেখানকার সমস্ত মানুষের এবং সাজসজ্জা নষ্ট করে দেয়। সে এই বিষয়ে খুবই দুঃখিত ছিল, এবং সেখানে একজন আসে। তার নাম ছিল বেটি। সে ছিল রানীর বান্ধবী। সে তার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে, তাকে সাহস দেয় এবং তাকে একটি কেকও দেয়, এবং বলে যে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ভাই, আমি এখানে থাকলে একদম গলে যেতাম ভাই, কিউট আছে। অ্যাপোলো বেটির আচরণে খুশি হয় এবং তার কেকটাকে খুব যত্ন করে নেয়। ওয়াও! কিন্তু কষ্টের ব্যাপার হলো, বেটি কি মেন ক্যারেক্টার নাকি? মেন ক্যারেক্টার তো আমাদের রানী। তখন বেটি সেখান থেকে চলে যায়, এবং তার সাথে সাথেই একজন আসে যার নাম হলো ভ্যান্ডি। সে ছিল রানীর চাচাতো বোন, কিন্তু সে রানীকে একদমই পছন্দ করত না এবং তাকে হিংসা করত। সে তার স্থান নিতে চেয়েছিল, সে রানী হতে চেয়েছিল, এবং এই উদ্দেশ্যে সে মনে করে অ্যাপোলো তাকে সাহায্য করতে পারবে। তাই সে অ্যাপোলোকে বাড়ি এবং কিছু সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তাকে খারাপ কাজ করার প্রস্তাব দেয়, যাতে সে তার স্থান থেকে রানীকে সরিয়ে দিতে পারে। কিন্তু অ্যাপোলো অনেক ভালো ছিল, যদিও তার বাড়ি গাড়ি ছিল না, কিন্তু এই ধরনের কাজ করে সে একটা ইটের কণাও চায় না। এখানে রাতে রানী তার ছদ্মবেশ পরিবর্তন করে বাইরে যেতে প্রস্তুত ছিল, কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই তাকে যেতে দেওয়া হয় না। এইসবের মধ্যে একটি অনির্দেশিত প্রহরী তার সঙ্গে ছিল। সে নদীর ধারে বসে প্রতি রাতেই গান গাইত, এবং যখন সেই গান গাইছিল তখন জঙ্গলে ঘুরে বেড়ানো আমাদের বড় ভাই অ্যাপোলো এইসব গান শুনে আবারও তার কাছে চলে আসে। সে তার প্রশংসা করতে শুরু করে, এবং তার এই সাহস দেখিয়ে কথা বলার জন্য রানী আর সে বন্ধু হয়ে ওঠে। অ্যাপোলো তাকে বলে যে আমি কোনো সাধারণ মানুষ নইলা, কারণ আমি একটা মৌমাছি। একটা সময় ছিল যখন আমি লন্ডনের বড় বড় থিয়েটারে শো করতাম, কিন্তু তারপর এমন কিছু ঘটলো যা আমার সবকিছুকে ছেড়ে দিতে হয়েছিল। এটা আমার জীবনকে অনেক পরিবর্তন করেছিল, কিন্তু আমি কখনোই হাল ছাড়িনি। আই নেভার গিভ আপ। এখানকার রানীর রজত জয়ন্তীতে আমি তাদের আমার প্রতিভা দেখাতে চাই, কিন্তু রানী হয়তো তাতে রাজি হবে না। এতে কিছু মনে করার নেই, কারণ এটাও ঠিক, আমি এমন কি। তখন অ্যাপোলো এই মেয়েটাকে খুশি করার জন্য তারা দিয়ে তার চেহারা আঁকে, যাতে রানী খুব খুশি হয়ে যায়, এবং তারপর সেও অ্যাপোলোর মুখ তৈরি করে। সময়ের সাথে সাথে তারা একে অপরের কাছাকাছি হতে থাকে। এই ভাই, জঙ্গলের মধ্যে এসব কি? অন্যদিকে রানী জানতো না যে কিছু ঈগল তার দুর্গে আক্রমণ করতে এসেছে, আর তারা তাদের ভয়ভীতিকর গান শুনিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল। আর এই ঈগলদের হাত থেকে এখানকার মানুষকে বাঁচাতে এখানে চলে আসে ভ্যান্ডি। আর আমরা জানি যে ভ্যান্ডিও খারাপ। আসলে সেই এই ঈগলদেরকে টাকা দিয়ে এনেছে। সেই ঈগলদেরকে প্রমিস করেছে যে তাদের প্রচুর অর্থ এবং সম্পদ দেবে, শুধু তাদের রানীকে হত্যা করতে হবে। কিন্তু এই ঈগলরা বলে যে আমরা কোনো টাকা পাইনি, তাই এখন আমরা রানীকে মারতে পারবো না। এখন তারা কথাই বলছিল, ঠিক তখনই সেখানে একটা ভ্যাট অর্থাৎ বাদুরের শব্দ শুনতে পায়, যা শুনে ঈগলরা অনেক ভয় পেয়ে যায়। আসলে বাদুররা ঈগলদেরকে মেরে ফেলতো, তাই ঈগলরা তাদের আওয়াজ শোনা মাত্রই
অনেক ভয় পেয়ে যায় এবং সকল ঈগলরা সেখান থেকে পালিয়ে যায়। এখন এখান থেকে দৃশ্যটি কেটে যায় এবং আমরা আবারও রানী এবং অ্যাপোলোকে দেখতে পাই। তারা দুইজনে এতই কথোপকথন করছিল যে তারা এতটাই খোলামেলা হয়ে উঠেছিল যে রানী তাকে পুরো সত্যটা বলে দেয় যে সে কোনো সাধারণ মানুষ নয়লা, সে একজন রানী যে ছদ্মবেশে এখানে এসেছিল। এইসব জানতে পেরে অ্যাপেলো খুবই অবাক হয়ে যায় আর মনে মনে তো খুশি হয় যে সে রানীর সঙ্গে এত সময় কাটিয়েছে। কিন্তু এখানে রানী অ্যাপেলোকে বলেন যে আমি তোমার সঙ্গে কথা বলে খুবই স্যাটিসফাইড, আমি অনেক মজা করেছি এখানে। ভাই সাবাস ভাই অ্যাপেলো। তারা কথা বলছিল তখন আবার ওই ঈগলরা রানীকে আক্রমণ করতে এখানে আসে। ভ্যান্ডি তাদেরকে আসলে পাঠিয়েছিল কারণ সে জানতো যে রানী প্রতি রাতে নদীর কাছে যায় গান গাইতে। রানী এবং অ্যাপেলোর কিছু খারাপ হওয়ার আগেই সেখানে ভ্যাট অথবা বাদুড় চলে আসে, যেখান থেকে এর কারণে ইঁদুররা পালিয়ে গিয়েছিল। এই অবস্থায় রানী এবং অ্যাপেলো অনেক দূর হয়ে যায়, অর্থাৎ একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আমাদের রানী একটি গভীর গর্তে পড়ে গেলেও অ্যাপোলো অনেক কষ্টে জঙ্গলে লুকিয়ে তার জীবন রক্ষা করে। যখন রানীর প্রাসাদের সবাই জানতে পারে যে রানী বিপদে আছে, তখন রানীর একজন বিশেষ লোক কিছু প্রহরী নিয়ে রানীকে খুঁজতে বের হয়ে যায়। তবে তারা রানীকে খুঁজে পাওয়ার আগেই ঈগলরা রানীকে খুঁজে পায় এবং ভ্যান্ডির পরিকল্পনা অনুযায়ী রানীকে অপহরণ করে। এখানে অ্যাপোলো রানীর পরিবর্তে তার মুকুটটা খুঁজে পায় যা রানীকে খুঁজছিল। এখন যখন অ্যাপোলো রানীর মুকুট ধরে রেখেছিল তখনই রানীর সমস্ত রক্ষীরা এখানে চলে আসে এবং তারা মনে করেছে রানীকে অপহরণের পিছনে অ্যাপেলোই রয়েছে এবং এইভাবে তারা অ্যাপেলোকে গ্রেফতার করে নেয়। এই সব ছিল ভ্যান্ডির চাল, সে সবই জানতো, তবুও সে অ্যাপেলোকে ফাঁদে ফেলে। এখানে আমরা দেখি যে তারা রানীকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল এবং এই জায়গায় সে তাদেরকে বলে যে ভ্যান্ডি তাকে অপহরণ করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ সোনা এবং সম্পদের প্রস্তাব দিয়েছে। এই মুহূর্তে রানী জানতে পারে যে এইসব ঈগলেরা খারাপ নয়, তারা সামান্য গরিব। তাদের খাবার পেতে এবং প্রতিদিন কোনো না কোনো ভাবেই সেই বাদুড়ের হাত থেকে পালাতে হয় এবং রানীর দুর্গে এসে শিকার করতে হয়। কিন্তু এখন যখন ভ্যান্ডি তাদেরকে সম্পদ দেবে বলেছে, তখন তাদের জীবনকে আর বিপদে ফেলতে হবে না এবং তারা এখন তাদের বাড়িতে থাকতে পারবে ও তাদের সমস্ত চাহিদাই পূরণ করতে পারবে সহজেই। আর এমন ব্যাট অর্থাৎ বাদুড় তাদের অনুসরণ করবে না। রানী তাকে বলে যে আমরা এখান থেকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে পারি, তোমাকে এমন খারাপ কাজ করতে হবে না। তুমি যদি বেঁচে থাকার জন্য সবকিছু চাও তবে অন্য উপায়ে আমি তোমাদের সাহায্য করব খুঁজে বের করার। কিন্তু এই ঈগলরা তার কথা শুনে না এবং তাকে তালা দিয়ে দেয়। তাদের বাড়িটা আর এইসবের কাজকর্ম দেখে রানীর সেই পাহারাদার। এখন পরের দিন সকাল এবং রানীর পুরো কেল্লায় ছড়িয়ে পড়ে যে রানীকে অপহরণ করা হয়েছে। রানীর বিশেষ লোকটি অ্যাপেলোকে সবার সামনে নিয়ে আসে এবং সবাইকে জানায় যে রানীকে অপহরণ করেছে সে। অন্যরা তার সমালোচনা করলেও বেটি রানীর একজন ভালো বন্ধু ছিল। সে জানতো যে অ্যাপেলো এমন লোক না, সে কখনোই রানীর সঙ্গে খারাপ কাজ করবে না। কিন্তু অ্যাপোলো রানীর মুকুট পেয়েছিল বলে এখন সে অপরাধ হিসাবে বন্দী রয়েছে। এইসব চলাকালীন ভ্যান্ডির একটি বড় বাহিনী তাদের সবার সামনে আসে। এই লোকেরা মৌমাছি ছিল না, এখানকার সমস্ত মানুষকে ভ্যান্ডি আবেগপ্রবণ করে এবং নিজেকে এই জায়গায় রানী করে তোলে। না চাইতেও সবাই তার কথা শুনতে হয়। তিনি তার রানী হওয়ার উদযাপন করতেছিল। এখন যেহেতু কারোর কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সবাইকে ভ্যান্ডির কথা শুনতে হচ্ছিল। আর এদিকে আমাদের ভাই তো ফ্যাশেই রয়েছে। প্রাসাদে গিয়ে ভ্যান্ডি রানীর রাজকীয় যাত্রার দায়িত্ব নেন। এখন রাত হয়ে গেছে এবং ভ্যান্ডি আসল রানীর কাছে দেখা করতে যায়। এখানে এইসব দেখে আসল রানী খুবই দুঃখ পেয়েছিল যে তার নিজের চাচাতো বোন তাকে এত বেশি হিংসা করে এবং সে অন্যকে দিয়ে তাকে অপহরণও করিয়েছে। আর এখন নিজেকে রানী বানিয়ে নিজেকে খুব শক্তিশালী মনে করছে। তার মধ্যে এত অহংকার দেখে আসল রানী বলে যে ভ্যান্ডি, রানী হওয়ার এই অর্থ নয় যে অনেক ক্ষমতা পাওয়া যায়। রানী হওয়ার আসল কাজ হলো লোকেদের যত্ন নেওয়া। কিন্তু ভ্যান্ডি রানীর কোনো কথাই শোনে না এবং তার সব কথা উপেক্ষা করে চলে যায়। ফেরার পথে ভ্যান্ডি ঈগলকে বলে যে আগামীকাল আমার উদযাপনের দিন, তুমি রানীর মাথা আনবে, অর্থাৎ রানীকে হত্যা করবে। কিন্তু ঈগল এটা করতে অস্বীকার করছিল কারণ এটা চুক্তি ছিল না, সেই চুক্তিতে এই সিদ্ধান্ত হয়নি। আর এইবার ঈগলরাও ভ্যান্ডির এই মনোভাবের উপর খুবই রেগে গিয়েছিল। আর এখানে আমাদের আবারও রানীর সেই কেল্লা দেখানো হয় যেখানে মৌমাছিরা অনেক কষ্টে আছে। ভ্যান্ডি তাদেরকে দিয়ে খুব খারাপ ব্যবহার শুরু করেছে এবং তাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করছে। সে তাদের দিয়ে আরও বেশি কাজ করাচ্ছিল। সে তাদের এর থেকেও বেশি মধুর তৈরি করতে বলে। এই ডাবল ট্রিপল কাজের জন্য তারা খুবই ক্লান্ত ছিল। এই সমস্ত কাজে সবাই ভ্যান্ডিকে ঘৃণা করতে শুরু করেছিল কারণ ধীরে ধীরে সবাই অসুস্থ হয়ে গিয়েছিল। আর ভ্যান্ডি তো ভাই মজাই আছে, ওর কি। দিন যায় এবং ধীরে ধীরে রানীর বন্ধু ভেটি ভ্যান্ডির সম্পর্কে সমস্ত সত্য জানতে পারে। এখন রানীর বন্ধু ভেটি আর তার গার্ড যে গান গাওয়ার সময় তার সঙ্গে যেত, সে রানীকে দেখেছিল যে ঈগলের ঘরের কারাগারে। তারা তাদের সঙ্গীদেরকে নিয়ে একটি পরিকল্পনা করে যে কিভাবে রানীকে মুক্ত করা যায় এবং তারপরে রানীর বিশেষ লোকটি এখানে আসে এবং তাদের জানায় যে ভ্যান্ডি পুরোপুরি পাগল হয়ে গেছে। সে এখন সব মৌমাছিকে বলছে যতটা সম্ভব মধু তৈরি করতে এবং যে এটি অস্বীকার করছে
ভ্যান্ডি তার থেকে তার সন্তানদেরকে আলাদা করে দিচ্ছে। এখন যাই করার ছিল এই লোকদেরকেই করতে হবে। যাই হোক, ভেটি এখন একটা প্ল্যান করে, যেটা অনুযায়ী তাদেরকে প্রথমে অ্যাপোলোকে মুক্তি করে দিতে হবে, কারণ ভেটি মনে করে যে অ্যাপোলোর সাহায্য ছাড়া রানীকে মুক্ত করা সম্ভব না। এখন অ্যাপোলোকে যারা গার্ড করতেছিল তাদেরকে ভয় দেখিয়ে সবাইকে অজ্ঞান করে দিল। তারপর অ্যাপোলোকে কারাগার থেকে মুক্তি করলো। কিন্তু তারপর অ্যাপোলো বলে যে এগুলোর সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি, আমার জন্যই রানীরা যেই অবস্থা। সে বলে যে একবার নয়, আমি তার আগেও এমন অনেক খারাপ কাজ করেছি। আমার ভুলের কারণেই আমার আগের থিয়েটারটাও নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য সবাই আমাকেই দোষারোপ করেছে। আর হ্যাঁ, আমি এটার জন্য দায়ী, আমিই সবকিছু নষ্ট করে দেই। তারপর সব দুঃখের কথা শুনে বেটি এবং তার সমস্ত সঙ্গীরা তাকে সাহস দেয় এবং বলে যে এতে তোমার কোনো দোষ নেই, কারণ এটা তুমি ইচ্ছে করে করনি। একইভাবে অ্যাপোলো সাহস পেয়ে যায়। তারা এখন তাদের মিশনে রওনা হয়েছিল। অন্যদিকে আমরা দেখি যে ভ্যান্ডি এতটাই খুশি ছিল রানী হওয়ার জন্য যে সে তার দুর্গের বিরুদ্ধে যে এত বড় বিদ্রোহ হতে চলেছে তা জানতই না। এবং তারপরে তার বিশেষ ব্যক্তি তাকে খবর দেয় যে ভেটি, যে কিনা রানীর আসল বন্ধু এবং রানীর বিশেষ গার্ড, ওই জায়গা থেকে নিখোঁজ, সাথে অ্যাপোলোও নেই। কিন্তু ভ্যান্ডি রানী হওয়ার সুখ থেকে বেরিয়ে আসতে পারেনি এবং এইসব কথা কান দিয়ে নেয় না। যখন দৃশ্যটি কাটা হয় এবং আমাদেরকে দেখানো হয় আসল রানীকে, যাকে এখন হত্যা করতে হয়েছিল কারণ এটি ভ্যান্ডির আদেশ ছিল। রানী তাদেরকে বুঝিয়ে বলে যে আমাকে মেরে ফেললে কিছুই পাবে না, একদিন এমন হবে যে ভ্যান্ডি তোমাদের সঙ্গেই প্রতারণা করবে এবং তোমরা তার দিকে তাকিয়েই থাকবে, আর কিছু করতে পারবে না। রানী বলে যে যেই মেয়ে আমাকে ঠকাতে পারে সে তোমাকে কেন ঠকাতে পারবে না। রানীর এই সমস্ত কথায় ঈগলরাও বুঝতে পারে যে রানীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল সেটা ভুল। আর এরই মধ্যে সব সঙ্গীরাও এখানে চলে এসেছে রানীকে এই সব গোলমাল থেকে বাঁচাতে, যেখানে অ্যাপোলো, তার বন্ধু ভেটি, তার গার্ড এবং তার বিশেষ ব্যক্তিগণ ছিল। এখানে অ্যাপোলো ওই জায়গাটাতে হামলা করতে চেয়েছিল, কিন্তু তখন রানী তাদেরকে থামতে বলে, কারণ এখন ঈগলরা আমাদের সঙ্গেই রয়েছে। সবাই মিলে রানীকে দুর্গের অবস্থার কথা জানায়, যেটি ধ্বংস হতে চলেছে। বেশি পরিশ্রমের কারণে সব মৌমাছিরা অসুস্থ হয়ে পড়তেছিল। পুরো পরিস্থিতি দেখে রানী সিদ্ধান্ত নেয় যে ভ্যান্ডি রানী হওয়ার যোগ্য না এবং তাকে আজ রাতেই শিক্ষা দিতে হবে। রানী এখন সম্পূর্ণ একটি পরিকল্পনা বানায়, যা অনুসারে তিনি ভ্যান্ডির হেফাজত থেকে প্রথমে বাচ্চা মৌমাছিদেরকে বের করতে চেয়েছিলেন, যারা তাদের পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। তখনই আমাদের অ্যাপেলো ভাইয়ের মাথার ভিতরে একটা আইডিয়া আসে, আর সেই আইডিয়া অনুযায়ী যদি এটাকে সফল করতে হয় তাহলে তাদেরকে ভেট অর্থাৎ বাদুরদের দুর্গের পর্যন্ত যেতে হবে। এই জন্য সে নিজে ঈগলদেরকে নিয়ে বাদুরের গুহায় যায়। বাদুরদের সঙ্গে একটু চিনিমিনি খেলে তাদেরকে সজাগ করে, কারণ বাদুররা তো ঘুমিয়ে থাকে, বোঝই তো। বাদুররা যখন রেগে বেরিয়ে আসে তখন অ্যাপেলো খুব কৌশলে তাদের মাথার উপরে উঠে যায় এবং তার জাদু ব্যবহার করে তাকে দাস বানিয়ে দুর্গে নিয়ে যায়। অন্যদিকে বেটি, রানীর বন্ধু এবং রানীর বিশেষ মানুষ, তারা সবাই তাদের রূপ পরিবর্তন করে সেই পার্টিতে যোগ দিয়েছিল, যেটি ভেন্ডি তার রানী হওয়ার খুশিতে রেখেছিল। তাদের কাজ ছিল মৌমাছির বাচ্চাদেরকে বের করা, কিন্তু এত নিরাপত্তা থাকার কারণে তারা এটা করতে পারছিল না। তাই রানীর কিছু লোক আকাশের মধ্যে একটা খেলা দেখায়, যার জন্য ভেন্ডি এবং ভেন্ডির সকল প্রাসাদের লোক বাইরে বেরিয়ে আসে। আর সাথে সাথেই ভেটি তার সমস্ত কাজ দেখিয়েছিল এবং সে সমস্ত মৌমাছির বাচ্চাদেরকে ছেড়ে দেয়। এখন যখন ভেন্ডি জানতে পারে যে এই দুর্গ থেকে মৌমাছির বাচ্চারা পালিয়ে যাচ্ছে, সে তার সেনাবাহিনীকে তাদের থামাতে ডাকে। কিন্তু তখনই অ্যাপেলো তার বাদুরকে নিয়ে ভেন্ডির সেনাবাহিনীকে ভয় দেখানোর জন্য এখানে পৌঁছে যায়, যা দেখে ভেন্ডি একদমই বিশ্বাস করতে পারে না, বরং তার সেনাবাহিনীকে আবারও ডাকে। অন্যদিকে আসল রানীর বিশেষ লোকটি ভেন্ডির সমস্ত লোককে প্রাসাদে প্রবেশ করতে বাধা দিচ্ছিল। সেই সাথে ভেটি এবং রানীর লোকেরা ওই দুর্গের সমস্ত লোককে ভেন্ডির সত্যটি জানায়। এখন ভেন্ডির কোনো উপায় ছিল না, সে দ্রুত প্রাসাদের ভিতরে যায় এবং এখানে আসল রানী ছিল তার সামনে। সে ভেন্ডিকে বলে, তুমি যতটা ধ্বংস চেয়েছিলে ততটা ধ্বংস তুমি করে ফেলেছ। এখন তুমি আমার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ তোমার সমস্ত বাহিনী আমাদের মৌমাছিদের কাছে পরাজিত হয়েছে। এই জিনিসগুলোতে ভেন্ডির কোনো যায় আসে না। সে এখানে রানীকেই আক্রমণ করতে শুরু করে। তারপরে আমাদের অ্যাপেলো ভাই বীরের মতো এসে রানীকে বাঁচিয়ে ফেলে, কিন্তু সে বেশিক্ষণ ভেন্ডির সঙ্গে লড়াই করতে পারে না এবং এক সময় আসে যখন ভেন্ডি তাকে পরাজিত করে এবং জানলা দিয়ে ফেলে দেওয়ার জন্য নেয়। কিন্তু ঠিক তখনই এখানে বাদুর এসে তাকে রক্ষা করে। যখন ভেন্ডিকে এখান থেকে নিয়ে যায় বাদুররা, তখন ভেন্ডি পুরোপুরি হারিয়ে গিয়েছিল। সে তার খারাপ কাজের ফল পেয়ে গিয়েছিল। সমস্ত মৌমাছিরা এখন তার অত্যাচার থেকে মুক্ত ছিল। রানীকে ফিরে পেয়ে সবাই খুশি হলেও রানী বেশি দিন রানী থাকতে চায়নি। তিনি এখানে ঘোষণা করেন যে আমি এখন অ্যাপেলোর সঙ্গে বিশ্বভ্রমণে যাব। ওই লো ভাই, অ্যাপেলোর তো ভাগ্য খুলে গেছে, রানীর সঙ্গে এখন সে আর সে তার বন্ধুকে সব দায়িত্ব দিয়ে দেয়, সেই বেটিকে, যে তার বান্ধবী ছিল, যে তার খারাপ সময়ের সাথে ছিল। যেই মৌমাছিরা রানীকে অপহরণ করেছিল তারা এখন দূরের একটি অংশ হয়ে গেছে। এইভাবে এই মৌমাছির কেল্লায় আবারও শান্তি সুখ ফিরে আসে, যা নিয়েই এই গল্পটি শেষ হয়ে যায়। তো 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 কেমন লাগলো গল্পটা? আর আশা করি ভালো লেগেছে। আর আমার কথা মনে আছে তো?
শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে সব সময়ের মতো। বুঝতেই তো পারো, ভালো ছেলে আর ভালো মেয়ে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।